আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। ক্ষমতায় গেলে সংসদে প্রথম কর্মদিবস থেকে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। একথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। দুপুরে পল্টনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, দীর্ঘ 17 বছরের অব্যবস্থাপনা সহজেই ঠিক হয়ে যাবে না, তবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বিএনপি। এছাড়া স্বাস্থ্য খাতের সব বৈষম্য দূর করা হবে বলেও জানান তিনি। 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছি গণতন্ত্রের, কিন্তু তার আড়ালে আমরা কিন্তু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পাইয়ে কিভাবে রাষ্ট্রটাকে সঠিক খাতে জনগণের সকল অধিকার এবং চাহিদা মেটানোর জন্য দীর্ঘদিন যাবৎ কাজ চলছে। এই 17 বছরের অব্যবস্থাকে আপনি ব্যবস্থায় যদি আনতে চান যথারীতি, তাহলে আপনাকে একটা সময় লাগবে। আর এই সময়টা যে লাগবে, যাতে সময়টা কম লাগে, সেই কারণেই যেদিন আমরা ক্যাবিনেটে বলবো সেদিনই যেন আমরা কাজগুলি শুরু করতে পারি। ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণে জনগণকে জামায়াতে ইসলামের পাশে থাকার আহ্বান জানালেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অপারেশনের 1 মাস 3 দিন পর সকালে কাফরুলে মণিপুর স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি কথা বলেন। যারা হাঁচি কাশি হলে বিদেশে যান, দেশে নিজের চিকিৎসা নেওয়াকে তাদের আচরণের প্রতিবাদ বলে জানান জামায়াতের আমির। দেশের স্বাস্থ্যসেবা কাঙ্ক্ষিত মানের নেই উল্লেখ করে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বঞ্চিতদের অগ্রাধিকার দিয়ে সমাজে বিদ্যমান ঘাটতি পূরণ করবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। এ সময় সরকারি প্লট ও বিনা ট্যাক্সে গাড়ির সুবিধা না নেয়ার কথা পুনর্ব্যক্ত করেন জামায়াতের আমির। এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করার। শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলো নাগরিক পরিষেবা সকল পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন আরেক প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার। আবু বাকেরকে ভোট দিতে নিজের সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার। তিনিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধ জানান। মাহিন সরকার জানান, গণ অভ্যুত্থানের শক্তিকে সমন্বিত রাখতেই তার এমন সিদ্ধান্ত। আবু বাকের জিতলেই তিনি জিতে যাবেন। এদিকে ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী। এছাড়া নির্বাচনকে ঘিরে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনী প্রচারণার আর মাত্র 4 দিন বাকি। ৮-৮ বেঁধে প্রচারণায় নেমেছে প্রার্থীরা। প্রচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। এ প্রচার চলবে আগামী 9 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। আজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও থেমে নেই প্রার্থীদের প্রচারণা। এবার নির্বাচনে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে নেপালি প্রার্থী মোহাম্মদ আবিদ হোসেন। তিনি সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে লড়ছেন। একমাত্র বিদেশি প্রার্থী হওয়ায় বেশ সাড়াও পাচ্ছেন ভোটারদের। বিভিন্ন কমন ফেলোশিপ প্রোগ্রাম থাকে, বাইরে ইউনিভার্সিটিগুলো দেখতে পারবেন। ওর ধরেন একটা এনজিও নন এনজিওর সাথে কথাবার্তা বলে ওইরকম একটা প্রোগ্রাম থাকুক, যাতে সবাই আন্ডার গ্রাজুয়েশন থাকাকালীন একটা ইন্টার্ন করে টাকা পয়সা অর্জন করতে পারে, একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারে। মাঠের অবস্থা বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক মনে হচ্ছে। মাঠ রিড করাও বেশ টাফ হচ্ছে, যে কে কতটুকু এগিয়ে যাচ্ছে না যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আশা করি আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা আমার এই ইচ্ছেটুকুকে, তারা আমার এই স্বাধীনতার যে আমি প্র্যাকটিসটা জারি রাখতে চেয়েছি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমার ইস্তেহারে, এবং সেই মতোই আমি সমাধানের দিকে এগিয়ে যেতে চাই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীন আচরণ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিতর্কিত বক্তব্যের কারণে গেল রাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিভিন্ন ধরনের লাল রঙের দেয়াল রাঙিয়েছেন। এই রং সাধারণ শিক্ষার্থীদের রক্তের প্রতীকের রূপ, যা ঝরেছে প্রশাসনের ব্যর্থতার কারণে, এমনটাই জানাচ্ছে শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রক্টর ও উপাচার্যের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মশাল মিছিল করেছে। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার হয়েছে। বারবার নানা ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আশপাশের এলাকাবাসীরা। সম্প্রতি ছাত্রী হেনস্থার ঘটনার জের ধরে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। এসব কিছুর পেছনে স্বার্থান্বেষী মহলের উস্কানিকে দায়ী করছে স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়হীনতায় প্রায় ঘটছে রক্তক্ষয়ী সংঘর্ষ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গত ৩০ আগস্ট শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে বাসার দারোয়ানের বিরুদ্ধে। শিক্ষার্থীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে স্থানীয়দের। পরদিন সংঘর্ষের মাত্রা এতটাই তীব্র হয় যে স্থানীয়দের দা চাপাতির কোপে গুরুতর আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের বাসা ভাড়া, বাজার বা যাতায়াত সেবার মতো গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে স্থানীয়রা। অন্যদিকে শিক্ষার্থীদের সেবা প্রদানের বিনিময়ে লাভবান হন এলাকাবাসী। এসব কিছুর মাঝেও গত 5 বছরে দুই পক্ষের মধ্যে অন্তত 20টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার অনেকগুলো ছিল তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে ঘটনাটা ঘটেছিল তৎক্ষণাৎ যদি ব্যবস্থা নিত, তৎক্ষণাৎ সেটা সমাধানের ব্যবস্থা করত, তাহলে আজকে এত বড় ধরনের একটা ঘটনা আমরা দেখতে পারতাম না বা বিশ্ববাসী দেখত না। স্থানীয়দের এক্ষেত্রে যে দায়, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায় এর চেয়ে বেশি। এই যে আপনার এই বারবার ঘটনাগুলো, তারা যদি অতীতে যে হামলাগুলো হয়েছে, যে ঘটনাগুলো ঘটেছে, তখন যদি আপনার স্থানীয় সন্ত্রাসীদেরকে যদি আইনে আওতায় আনতো, তাইলে এরা এত বড় ঘটনা জন্ম দেওয়ার দুঃসাহস দেখাতো না। এসব রক্তক্ষয়ী সংঘর্ষের পেছনে বোঝাপড়ার অভাব ও স্বার্থান্বেষী মহলের উস্কানিকে দায়ী করছেন স্থানীয়রা। কেউ কাউকে সাথ দেয় না, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাথ দেয় না এলাকাবাসীকে, এলাকাবাসী সাথ দেয় না বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের স্থানীয় জনগণ, স্থানীয় প্রতিনিধিদের নিয়ে ভালো একটা সিদ্ধান্তের মধ্যে আসতে হবে। শিক্ষকরা বলছেন, ক্যাম্পাসের বাইরে থাকলে সবসময় নিরাপত্তা দিতে পারে না প্রশাসন, সেই সুযোগ নেন স্থানীয়রা। এই সব ঝামেলা গোলযোগ যদি বন্ধ করতে চাই, তাহলে একটা স্বীকার করে নিতে হবে যে আমাদের মেয়েদেরকে অবশ্যই ছেলেদের সমতুল্য অধিকার দিতে হবে, একটুও কম না, আপনি বেশি দিতে পারেন। আমরা যে 10টা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, সেখানে তো আমরা এখানে একটা মডেল থানার কথা বলেছি, সেখানে আমরা নিরাপত্তা চৌকির কথা বলেছি, সেখানে একটা গ্রামের যে সম্প্রীতির কথা বলেছি, আমাদের শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পরবর্তী যত মেজার আছে সেগুলো নেওয়ার কথা বলেছি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে স্থানীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এলাকাবাসীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। ফরিদপুরের সংসদীয় আসন পুনর্নির্ধারণে ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। সকাল 8:30 থেকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে গাছ ফেলে 4.5 ঘণ্টা ধরে অবরোধ করে রাখে তারা। অবরোধ করা হয় হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ, মাধবপুর ও পুকুরিয়া এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কও। তবে জুমার নামাজের কারণে অবরোধ তুলে নিলেও দুপুরের পর আবারও অবরোধ করার কথা রয়েছে। গতকাল নির্বাচন কমিশনের গেজেটে দেশের 46টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে ফরিদপুর 4 আসন থেকে আলগি ও হামিরদি ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর 2 আসনে যুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের পর থেকে উপজেলা বিএনপি ও স্থানীয় নাগরিক পার্টি আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। ভাঙা মানুষের যে দাবি, মানুষের যে চাহিদা, এগুলোর প্রতি কিন্তু আমাদের সম্মান আছে, কিন্তু তারপরে আপনাদেরকে একটু বুঝতে হবে, দেখেন হাজার হাজার মানুষ কিন্তু এখন কষ্ট পাচ্ছে। এই দাবিগুলো কিন্তু সমাধান আশা করি হবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 363 জন।
প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা, বমি নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন রোগীরা। এদিকে এ নিয়ে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে 130 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 33,000-এর বেশি মানুষ। চিকিৎসকরা বলছেন, সময় মতো রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারলে মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনা সম্ভব। তাই 3 দিনের বেশি জ্বর থাকলে দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শনিবার বিকেল থেকে জ্বর ছিল, এরপর বমি ছিল 2 দিন, তারপর মাথা ব্যথা, পেট ব্যথা, এই আর কি। আমরা টঙ্গী মেডিকেলে টেস্ট করাইছি, ওখান থেকে ডেঙ্গু প্লাস আপনার ওই যে টাইফয়েড ধরা পড়ছে। শরীর ব্যথা, তারপর হালকা বমি, এই বমির কারণে আমার এই জায়গায় আইতে হয়েছে। এখন মোটামুটি আল্লাহর রহমতে নেওয়ার পরে মোটামুটি আমি একটু সুস্থ। আনকমন সিমটম নিয়ে রোগীরা আসছে, যেমন পেটে পানি আসা, তারপরে হচ্ছে পাতলা পায়খানা, বমি, তারপরে হচ্ছে কোথাও দিয়ে ব্লিডিং হয়ে যাওয়া, এগুলো নিয়েও কিন্তু রোগীরা আসছে আমাদের কাছে। যদি কারো জ্বর থাকে, পাশাপাশি ডেঙ্গুর মতো কোনো লক্ষণ থাকে, তাহলে প্রথম দিকেই টেস্ট করে ফেলা উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রাজধানীর বাজারে বেশিরভাগ সবজির দামই চড়া, মাছ মাংস রয়েছে অস্বস্তি। বাড়তি দরের জন্য বিক্রেতাদের অজুহাতকে অযৌক্তিক বলছে ভোক্তারা। বাজার সহনীয় রাখতে তদারকি বাড়ানো সহ সরকারের কার্যকর উদ্যোগ চায় ভোক্তারা। মাহিনা আরাফাতের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাজারে এসে অসন্তোষ বাড়ছে স্বল্প আয়ের মানুষের। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বাড়া নিত্যপণ্যের নাগাল পাচ্ছেন না অনেকে। চাল ডালের মতো অতি প্রয়োজনীয় পণ্য আছে এই তালিকায়। নানা অজুহাতে ধারাবাহিকভাবে বাড়ছে বিভিন্ন ধরনের সবজির দাম। খুচরা বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। গত সপ্তাহের চেয়ে আজকে 10-15 টাকা, কিছু ভেদে 20 টাকাও বাড়তি রাখছে। শুধু কাঁচা মরিচটার দাম যেটা দেখলাম যে গত সপ্তাহের তুলনায় আজকে একটু কম। মাছে ভাতে বাঙালির পাতে উঠছে না বেশিরভাগ মাছ। গরিবের ইলিশ খ্যাত পাঙ্গাস বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা কেজিতে। বেড়েছে মুরগি ও ডিমের দাম। সব মাছের দাম কিছুটা বেশি, কারণ মাছের তো এটা তো সরবরাহ কম, কারণ এটা কাঁচামাল, এটা যত তার আমদানি থাকবো দাম তার কমবে। কাতলা 320 টাকা, পাঙ্গাস 180 টাকা, গ্যালাস কাপ 280 টাকা, আপনার 350, এটা 450। গত সপ্তাহের তুলনায় আপনার বয়লার দামটা একটু বাড়ছে। আর গত সপ্তাহে কক 300 টাকা ছিল, ওই সপ্তাহে 300 টাকা আছে। তো বয়লার দামটা বাড়ছে, বয়লার 170 টাকা হয়েছে। মাছ মুছের দাম যদি বেশি হয় তো অনেক একটা হচ্ছে চাহিদা চলে যায়, এই কারণে হালকা একটু চাপ আছে। বাড়তি দামের কারণে সংকুচিত হচ্ছে বাজারের ব্যাগ। বাড়তি খরচ জোগাতে ঋণের বোঝা চাপছে অনেকের ঘাড়ে। না, বর্তমানে বাজার পরিস্থিতিটা আগের চেয়ে অনেক বেশি, সব জিনিসের দামপত্র বেশি। আয় ব্যয় এখন বেশি, সব লোন করতে চায়, লোন করতে গিয়ে এগুলো শোধ করবে নাকি আপনার এইসব বাজার করবে, এই অবস্থা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারের কঠোর নজরদারির দাবি ভোক্তাদের। মাহিনা আরাফাত, RTV, ঢাকা। এদিকে এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে হিলিতে পেঁয়াজের দাম কেজিতে 3 থেকে 5 টাকা কমেছে। বর্তমানে দেশি পেঁয়াজ কেজি প্রতি 5 টাকা কমে 70 টাকা এবং ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজি প্রতি 3 টাকা কমে 62 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের সরবরাহ বেশি থাকার কারণে কমতে শুরু করেছে দাম। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে আরও দাম কমে যাবে বলছেন ব্যবসায়ীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি বাড়ছে শিশুদের। দিনের দীর্ঘ সময়ে বিভিন্ন রিলস আর শর্টস দেখে সময় কাটে তাদের। এর ফাঁকে সামনে চলে আসে নানান অশালীন কন্টেন্টও, যা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আর অনলাইন দুনিয়ার অনাকাঙ্ক্ষিত এসব ছবি, ভিডিও শিশুদের জন্য ঝুঁকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাজমুল হুদার রিপোর্টে দেখুন বিস্তারিত। মুঠোফোন বা ল্যাপটপের পর্দায় চোখের সামনে জ্বলে ওঠে রঙিন দুনিয়ার আলো। গভীর মনোযোগে শিশুদের রঙিন চোখও দেখে তা। দিন দিন বাড়ছে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের আসক্তি।
ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের সাজেস্ট করা রিলস আর শর্টসে বুঁদ হয়ে থাকছে তারা। পড়া শেষ হয়ে গেলে একটু মোবাইল অথবা ল্যাপটপ দেখি, ইউটিউব দেখি অথবা মাঝে মধ্যে গেম খেলি। আমি যখন ঘুমাই আমি একটু লুকিয়ে লুকিয়ে মানে আমার কোনো লাইভ করি বা আমি কিছু একটা করি, মোবাইলে কার্টুন দেখি বা ইনস্টা, ফেসবুক বা এরকম চালাই। পড়ালেখা করতে ভালো লাগে না, এই জন্য খালি মোবাইল দেখি। দুষ্টামি করতে ভালো লাগে, পড়তে ভালো লাগে না। অ্যালগোরিদমের ফাঁক দিয়ে এসব যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায় নানা আপত্তিকর কন্টেন্ট, যা চোখ এড়ায় না শিশুদের। এ নিয়ে অস্বস্তিতে পড়েন অভিভাবকরা। আপত্তিকর অনেক কিছুই চলে আসে, যেটা আসলে বাচ্চাদের চোখে পড়লে ওরা তো বুঝে না, যে পরে আমাদের প্রশ্ন করে আম্মু এটা কি। যেসব নোংরামি করে ক্রিয়েটররা, আগে এদের কঠোর শাস্তি হওয়া দরকার এবং এদের কঠিনভাবে কন্ট্রোল আরোপ করা দরকার এদের উপরে। শহরে খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ না থাকায় মুঠোফোনেই বিনোদন খুঁজে বেড়ায় শিশুরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনমূলক নানা ভিডিওর বদলে হঠাৎই ভেসে ওঠা আপত্তিকর কন্টেন্ট প্রশ্ন তুলছে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে। তো এটার থেকে পরিত্রাণ পাওয়ার একটাই ওয়ে হচ্ছে, আপনি যদি কখনো এই ধরনের ইয়াতে ক্লিক করে থাকেন, পরবর্তীতে যখন দুই একটা অ্যাড আসবে আপনি কিন্তু ডান পাশে দেখবেন ক্রস চিহ্ন। এই ক্রস চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তখন আপনি বুঝাচ্ছেন যে আমি এটা চাচ্ছি না। ভার্চুয়াল অঙ্গনে সংবেদনশীল কন্টেন্টগুলো শিশুদের মনস্তত্ত্বের পাশাপাশি প্রভাব ফেলছে আচরণেও। অ্যাডাল্ট কন্টেন্ট থেকে শুরু করে উত্তেজনাকর কন্টেন্ট থেকে শুরু করে ভায়োলেন্ট কন্টেন্ট, এগুলো যখন তাদের মধ্যে চলে আসে তখন একটা শিশুর ভেতরে চিন্তা ও আচরণের পরিবর্তন হয়। চিন্তায় সে অনেকখানি আমরা বলবো অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, আচরণেও সে অনেকখানি অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে এবং সেগুলো কিন্তু তার শিক্ষা জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং তার যে পড়ালেখা সব কিছুর উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে। অনলাইন মাধ্যমের সঠিক ব্যবহার ও শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নাজমুল হুদা, RTV, ঢাকা। দেশের 3 জেলায় 4 জন নিহত এবং 3 জন আহত হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে ঢাকা নেওয়ার পথে সেও মৃত্যুবরণ করেন। সিলেটের ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। বৃহস্পতিবার দিবাগত রাতে এয়ারপোর্ট সড়কের লাক্কাতুরা চা বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে ইট ভাঙা মেশিনের গাড়িতে ধাক্কা লেগে রোকন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গেল রাতে উপজেলার শালটি মুরাদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বাধার মুখে কক্সবাজারে আলোচিত বাঘখালীর অবৈধ দখল উচ্ছেদের 5ম দিনে অভিযান স্থগিত করা হয়েছে। সকাল থেকে নুনিয়াছড়া এলাকায় উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে শত শত মানুষ সড়ক অবরোধ করেছে। এ সময় শহরের বিমানবন্দর রোডের মাথার প্রধান সড়ক, শহীদ সরণি সড়ক সহ বিভিন্ন উপসড়ককে অবরোধ করে তারা। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। তাদের দাবি পুনর্বাসন না করে উচ্ছেদ করা অমানবিক। তারা বাপদাদার ভিটে বাড়ি ছাড়বে না। ইতিমধ্যে কয়েক শত একর জমি দখলমুক্ত করা হয়েছে জেলা প্রশাসন ও BIWT এর এই অভিযানে। এখন যেখান থেকে যে অবস্থা খাল আছে ওখান থেকে পূর্ব দিকে 200 ফুট আগের অবস্থায় ছিল। আমাদের ম্যাপ না দেখে এটা বলছে উচ্ছেদ করবে না, আমাদের ম্যাপ দেখে আমাদের উচ্ছেদ করবেন। যদি তারা আমাদের কথা না শুনে আজকে বিকালের মধ্যে আমরা আবার রাস্তায় নেমে আসবো।